তোমরা আজকে জানোই যে টুডে উই উইল বি ডিলিং উইথ দি এমার্জেন্সি প্রভিশনস, তাই তো? এবার এমার্জেন্সি প্রভিশনস বলতে এমার্জেন্সি প্রভিশনের আমি যে কারণে আর্টিকেল গুলো খোলা রয়েছে, এমার্জেন্সি প্রভিশন বলতে টু বি মোর স্পেসিফিক আমরা আজকে ডিল করব উইথ দি ন্যাশনাল এমার্জেন্সি, বিকজ স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্টস রুল যেটাকে বলে, প্রেসিডেন্টস রুল নিয়ে আমরা প্রেসিডেন্টস রুল কোন কোন গ্রাউন্ডে পড়ে, কোন কোন সাবজেক্ট ম্যাটার্স এর উপর হয় না হয়, ডিটেলে উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন দ্য টু প্রিভিয়াস ভিডিওস। একটা হচ্ছে ওই সেন্টার স্টেট রিলেশনশিপ, লেজিসলেটিভ রিলেশনশিপ, অ্যান্ড দি আদার ওয়ান ইজ দি এক্সিকিউটিভ রিলেশনশিপ। সেখানে স্টেটে কোন কোন ডিরেক্টিভস অর কোন কোন এগুলো, কোন কোন অর্ডার্স গুলো যদি ঠিকঠাক করে ইমপ্লিমেন্টেড না হয় তাহলে কোন গ্রাউন্ডে সেন্টার স্টেটের ওপর আর্টিকেল 356 লাগাতে পারে, এটা একদম ডিটেলে করানো আছে। তো today we will be mainly dealing with the national emergency. এইবার বিফোর উই বিগিন, তার আগে মোটামুটি আমরা এটা জানি যে আমাদের ইমার্জেন্সি প্রভিশন বলতে, ইমার্জেন্সি প্রভিশন আমি পরে বলছি, আগে অ্যাট এ গ্লান্স জাস্ট তোমরা একবার এই লিস্টটা দেখে নাও। দ্যাট ইজ দ্য প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, আর্টিকেল 352। আর্টিকেল ইমার্জেন্সি যে প্রভিশন গুলো সেটা আছে হচ্ছে আমাদের কনস্টিটিউশনের পার্ট 18-এ, এবং ফ্রম আর্টিকেল 352 টু 360। এবার আর্টিকেল 352 টু 360-র মধ্যে 356 আর 360 এই দুটো নিয়ে উই হ্যাভ টকড অ্যাবাউট সেভারাল টাইমস। এই টোটাল যে আর্টিকেল গুলো রয়েছে 252, 53, 54-র মধ্যে 356, এক সেকেন্ড, 356 আর 360 এই নিয়ে অনেক কথা হয়েছে। এই নিয়ে আশা করি আর আর কিছু বলার দরকার নেই। সো এটার মধ্যে জাস্ট ছুঁয়ে বেরোনো আছে, এই দুটো নিয়ে খুব বেশি কথা বলা নেই। বাকিগুলো নিয়ে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, ইফেক্ট অফ এমার্জেন্সি, ডিউরেশন, এগুলো কিভাবে হয় না হয়, এইগুলো নিয়ে আজকের আলোচনা হবে। চলো, সো শুরু থেকে লেটস মুভ ফ্রম দি বিগিনিং। ইমার্জেন্সি প্রভিশনস নেক্সট। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, the part of the constitution dealing with the emergency is part 18, and the articles dealing with emergency provisions are article 352 to 360। তার মধ্যে 356 হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল, আর হচ্ছে মানে ইমার্জেন্সি কন্ডিশন ইন স্টেটস, আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এর মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের লেগেছে 3 টাইমস। কখন কখন লেগেছে, কোন কোন তিনটে সময় লেগেছে? দুটো, একটা ইন্ডো চাইনা ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অর্থাৎ 1962, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, দেন 1971, অ্যান্ড দেন ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় মানে 1975 এর সময়। এই তিনটে টাইম অর্থাৎ 1962, 71 আর 75, এই তিনটে বছরে ন্যাশনাল ইমার্জেন্সি লেগেছে। স্টেট ইমার্জেন্সি আয়ে দিন লাগাতে থাকে। স্টেট ইমার্জেন্সি এমন কোনো মোটামুটি রাজ্য বা ইউটি আমাদের নেই যে যেখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রেসিডেন্সিয়াল রুল লাগেনি। যদিও এটাকে মানে প্রেসিডেন্সিয়াল মানে স্টেট ইমার্জেন্সি যে প্রভিশনটাকে মানে আর্টিকেল 356 কে আমাদের যে কনস্টিটিউশনাল ফাদার্সরা, আমাদের যারা মেকিং মানে আমাদের যারা ফোর ফাদার্স আছেন, স্পেশালি ডক্টর B.R. আম্বেদকর, হি ওয়ান্টেড দিস আর্টিকেল 356 to be মানে to remain as a dead letter in the constitution, because আমাদের যারা ফোর ফাদার্স, আমাদের যারা কনস্টিটিউশন মেকার্স, তারা পরবর্তী জেনারেশনের উপর ভীষণ রকম ভরসা করে একটা এই এমার্জেন্সি প্রভিশনটা রেখেছিলেন। যদিও ইমার্জেন্সি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, emergency provisionটা is the most contested provision, because India as a
উইথ ইটস কলোনিয়াল এক্সপিরিয়েন্স, মানে একটা 200 বছরের যে দেশটার কলোনিয়াল এক্সপিরিয়েন্স আছে সেই দেশটা অলরেডি এত অপারেশন দেখেছে, সেই দেশে যখন একটা কনস্টিটিউশন তৈরি হচ্ছে সেই কনস্টিটিউশনে আবার কেন ইমার্জেন্সির মতো একটা ড্রেকোনিয়ান ল রাখা হচ্ছে, ড্রেকোনিয়ান মানে একদম কঠোর একটা ল, এরকম একটা ড্রেকোনিয়ান ল এটার মধ্যে ইনসার্ট করা হচ্ছে, এই নিয়ে while making of the constitution it has been so contested, এটা নিয়ে প্রচুর কথা হয়েছিল এবং তৎসত্ত্বেও অনেকে এমন কথাও বলেছিলেন যে যদি এই এত অপারেশন এত কিছুর পরে যদি পরবর্তী যদি পলিটিক্যাল গভর্নমেন্টস যারা তৈরি হবে তাদের এগেনস্টে যদি আমাদের সিটিজেন্স যারা আছে তাদের এগেনস্টে ইফ দে ওয়ান্ট টু গো ইন রেবেলিয়ন, ইভেন উই শুড গিভেন দ্যাট রাইট টু গো ইন রেবেলিয়ন টু। সো সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছিল এই ধরনের আর্গুমেন্ট গুলোর এগেনস্টে আমাদের কনস্টিটিউশন যারা মেকার্স আছেন তারা বলেছিলেন যে ইন্ডিয়া ইজ প্রাইমারিলি আ ইউনিয়ন। যদি ইউনিয়নটাই না থাকে, যদি কোনো ইন্টারনাল অ্যাগ্রেশন অর্থাৎ কোনো স্টেট যদি কোনোভাবে ইন্টারনালি তারা অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, স্টেট যদি মনে করে ওই তারা আলাদা হবে বা এই জাতীয় তারা স্টেট ইউনিয়ন থেকে সরে বেরিয়ে আসবে, দেন দ্য ইউনিয়ন অফ দ্য কান্ট্রি শুড হ্যাভ সাম টুল টু ডিল উইথ দিস কাইন্ড অফ সিচুয়েশন। যদিও they had a lot of faith, they had a lot of belief on the next generation, যে নেক্সট জেনারেশন কখনোই এটাকে নিজের স্বার্থ মানে ক্ষুদ্র পলিটিক্যাল স্বার্থ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইউজ করবে না, একান্তই যখন প্রয়োজন হবে তখন একমাত্র যে যাতে কোনোভাবে ইউনিয়নটা ভেঙে না যায়, যাতে সেই জন্য একটা ইউনিয়নের হাতে একটা এই টুল দেওয়া হয়েছিল যে একমাত্র খুব প্রয়োজন ছাড়া প্রয়োজন ব্যতি রেখে এই ইমার্জেন্সি প্রভিশনটার ইউজ হবে না। কিন্তু লাস আমরা আমাদের ফোরফাদার্সদের উই হ্যাভ আটারলি ডিসঅ্যাপয়েন্টেড দেম, আমরা সেটা রাখতে পারিনি। যেখানে নাকি বি আর আম্বেদকর বলেছিলেন যে 356 should remain in the constitution just as a dead letter, যে এরকম সিচুয়েশন যেন কোনোদিন অ্যারাইজই না করে যে এরকম কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেটস দে আর অ্যাট ফেলিয়ার এবং স্টেটকে এরকম প্রেসিডেন্সিয়াল রুল লাগাতে হচ্ছে and স্টেট গভর্নমেন্ট সাসপেন্ড করতে হচ্ছে and all that, but we have done it several times, এতবার হয়েছে যে এটা কতবার হয়েছে nobody knows, এটা মনে রাখার দরকার নেই। একা ইন্দিরা গান্ধীর টাইমেই বোধহয় 35 থেকে 40 বার মানে এই একা ইন্দিরা গান্ধী লাগিয়েছেন প্রেসিডেন্সিয়াল রুল ডিফারেন্ট স্টেটস এর উপরে। এইবার গেল ন্যাশনাল ইমার্জেন্সি যেটা বললাম যে 3 বার লাগানো হয়েছে টোটাল, ইন্ডো চাইনা ওয়ার, ইন্ডো পাক ওয়ার অ্যান্ড ফাইনালি 1975 বাই আমাদের ইন্দিরা গান্ধী। এবং ইন্ডো চাইনা ওয়ার ইন্ডো পাক ওয়ারের সময় এটা এক্সটার্নাল অ্যাগ্রেশন, এই দুটো নিয়ে অত কথা হয় না। সবচেয়ে বেশি যেটা the most controversial emergency we have in our history post independence is the emergency that was proclaimed by Mrs. Indira Gandhi, আমরা বলতেই পারি কমপ্লিটলি অন হার ওন, বিকজ উনি হয়তো ডিক্লেয়ার করেছিলেন ইমার্জেন্সি, বাকি কোনো কনস্টিটিউশনাল মেশিনারি কোনো ইনস্টিটিউশন কিছুই কাজ করেননি, উনি শি ডিক্লেয়ার্ড ইট ইন রাদার। তো সেই ক্ষেত্রে ওইভাবে উনি ডিক্লেয়ার করেছিলেন এবং সেই কারণে এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি। যাই হোক তোমরা খানিকটা জানো, খানিকটা আমি চেষ্টা করবো আজকে বলার। তো এই গেল মোটামুটি আমাদের ইমার্জেন্সি। আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি মানে 360 আজও পর্যন্ত লাগেনি, টাচউড না লাগে। চলো, সো যেটা বললাম, the most contested provision of the Indian constitution but still inserted in the constitution to safeguard the sovereignty, unity, integrity and the security of the country, যে স্টিল যতই কন্টেস্টেড হোক না কেন যাতে আমাদের দেশের, আচ্ছা সবাই শুনতে পাচ্ছে তো? কোথাও কোনো সমস্যা নেই তো? আমি একটু আস্তে বলছি আজকে। শুনতে পাচ্ছি। চলো, স্টিল ইনসার্টেড কেননা যাতে নাকি সভরেনিটি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি এগুলোকে সেফগার্ড করা যায়। চলো নেক্সট, দ্য ইমার্জেন্সি। এবার এগুলো এখানে যে লাইনগুলো লেখা আছে মোটামুটি আমাদের সবার জানা যে ইমার্জেন্সিতে কি হয়, এগুলো আমাদের জানা, এগুলো নিয়ে
এত কচকচ হয়? কারণ এমার্জেন্সিটাই সবচেয়ে সেই আমাদের বায়োলজিতে 9-এ উঠলেই হঠাৎ করে রিপ্রোডাক্টিভ চ্যাপ্টারটা যেরকম হঠাৎ করে ইম্পর্টেন্ট হয়ে যায়, দুম করে ইন্টারেস্ট বেড়ে যায়, হ্যাঁ ওই চ্যাপ্টারটায় কি আছে দেখি, তেমনি কনস্টিটিউশন পড়তে গেলে আমি কোথাও একটা দেখেছি দাম করে ফার্স্টে আমরা ইমার্জেন্সি প্রভিশন পড়ে নিই, দেখি তো কি হয়। কারণ কোথাও একটা এটার পেছনে ওই 1975 এর একটা গল্প, মিথস, নানান রকম কথা বাবা ঠাকুরদার থেকে শোনা, ইমার্জেন্সিতে এই হয়, ইমার্জেন্সিতে ওই হয়। তো এই গল্পগুলো আমরা সবাই জানি। মোটামুটি ভাবে ইমার্জেন্সি আমরা ফার্স্টে হাতে পেয়েই পড়ে নিই যে emergency converts a federal structure of the state into a unitary structure without a formal amendment of the constitution। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে আমাদের যেরকম লেজিসলেটিভ সেন্টার একটা প্রপার একটা সেট অফ গাইডলাইন আছে, যে যেখানে নাকি কনস্টিটিউশন বলে দেয় কে কোথায় লেজিসলেট করবে, কার এরিনা কতটুকু, কার জুরিসডিকশন কতটুকু, একদম মানে কনস্টিটিউশন একটা ওয়াটার টাইট সেগ্রিগেশন করে। সেই সেগ্রিগেশনটা হয় কি টোটালটা ইমার্জেন্সির সময় উঠে যায়, নাথিং। সেই জায়গায় কোনো তখন ওই লেজিসলেটিভে ওই 2/3 রাজ্যসভার 2/3 রেজলিউশন, দুটো স্টেটসের রিকোয়েস্ট, কিছুর প্রয়োজন পড়ে না। তখন ইউনিয়ন, টোটাল ইউনিয়ন ইজ অলমাইটি। ইউনিয়ন স্টেট ম্যাটার, কনকারেন্ট ম্যাটার, ইউনিয়ন ম্যাটার, যে কোনো ম্যাটারে হস্তক্ষেপ করতে পারে এবং যে কোনো ম্যাটারে both the union মানে union parliament can legislate law and can execute the executive functions, implement the executive functions। টোটাল ক্ষমতা ইউনিয়নের হাতে চলে যায়, স্টেটস বিকাম ইনঅপারেটিভ, স্টেটস এর কোনো কিছু করার থাকে না। কিন্তু যখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার্ড হয়, এটা বারবার মাথায় রাখবে, আমি এটা বারংবার বলি যে ন্যাশনাল এমার্জেন্সি যখন ডিক্লেয়ার্ড হয়, ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু কোনো স্টেট গভর্নমেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে কিন্তু সাসপেন্ডেড হয় না। স্টেট গভর্নমেন্টস কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে ক্ষমতা থাকে না ঠিকই, কিন্তু সাসপেন্ডেড হয় না, যেটা নাকি প্রেসিডেন্সিয়াল রুল লাগলে হয়। প্রেসিডেন্সিয়াল রুল লাগলে যেটা হয় যে স্টেট গভর্নমেন্ট সাসপেন্ডেড হয়ে যায়। গেল, during the emergency the center becomes all powerful, the states go into the total control of the state, and there are altogether 3 types of emergency: national emergency, president's rule, financial emergency। এটা তোমরা জানো। চলো নেক্সট এগোলাম। ইমার্জেন্সি প্রভিশনস 352 ন্যাশনাল এমার্জেন্সি, আমি যেটা এতক্ষণ বারবার বলছিলাম যে ইন্ডিয়ান হিস্ট্রিতে 3 টাইমস, ইন 1962, 1971, 1975 থেকে 77। আচ্ছা, এবার তোমরা একটা কথা বলতে পারো, আমাকে জিজ্ঞেস করতেই পারো যে ম্যাডাম ইন্ডো চাইনা ওয়ার একবার 62 এর সময় ইন্ডো চাইনা ওয়ার ভালো কথা, একটা সময় হলো, আবার 1965-এও তো একটা ওয়ার হয়েছিল, তাহলে সেই সময় কেন ইমার্জেন্সি লাগানো হলো না? এনিওয়ান? যে এক্সটার্নাল অ্যাগ্রেশন, দেশে ওয়ার চলছে, ওয়ার চললে ইমার্জেন্সি লাগানো হয়, ফাইন। তা 65-এও তো ওয়ার চলেছিল, তাহলে ওয়াই নট ইমার্জেন্সি? 62-তে এমার্জেন্সি, 65-এ কেন নয়? এনিওয়ান? এনিওয়ান? তোমরা শুনতে পাচ্ছ তো আদৌ? হ্যালো? ম্যাডাম শুনতে পাচ্ছি। হুম, আচ্ছা, তাহলে এটা তোমাদের কোনো আইডিয়াও নেই, প্রশ্নও নেই। ঠিক আছে, তাহলে আমার যখন পড়াতে পড়াতে আসবে আমি তখন বলবো। আমি পড়াতে পড়াতে আসুক, আমি তখন বলছি। চলো নেক্সট। আচ্ছা, গ্রাউন্ডস অন হুইচ আর্টিকেল 352 ক্যান বি ইম্পোজড, মানে ন্যাশনাল এমার্জেন্সি কোন কোন গ্রাউন্ডে, যেভাবে আমরা আর্টিকেল 356 স্টেটসে কোন কোন গ্রাউন্ডে লাগানো যেতে পারে সেগুলো আমরা পড়েছিলাম সেন্টার স্টেট লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ রিলেশনশিপসে, তেমনি গ্রাউন্ডস অন হুইচ ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ইম্পোজড। আচ্ছা, under Article 352, President can declare a national emergency when the security of India or a part of it is threatened by war or external aggression or armed rebellion। এইবার এখানে 2-3টে এক্সপ্রেশন আছে, দ্যাট ইজ ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্মড রেবেলিয়ন। ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, এইটা হচ্ছে যুদ্ধের সময়,
এটা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি, আর আর্মড রেবেলিয়ন এটা হচ্ছে ইন্টারনাল এমার্জেন্সি। কোনো হঠাৎ করে বাঙালির মনে হলো যে না আমরা আর ভারতের অংশ থাকবো না, আমরা বাংলা নতুন রাষ্ট্র তৈরি করব, যেখানে শুধুই বাঙালি থাকবে, বাঙালির আলাদা করে পরিচিতি তৈরি হবে, হিন্দু বাঙালি রাষ্ট্র, এরম জাতীয় আমরা কিছু একটা তৈরি করব। তার জন্য আমাদের দিল্লির এগেনস্টে একটা আর্মড রেবেলিয়নে যেতে হবে। দিস ইজ কল্ড ইন্টারনাল এমার্জেন্সি। আর বাইরে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, এটা এক্সটার্নাল গেল। ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার্ড অন দ্য গ্রাউন্ড অফ war and external aggression, এটা বললাম, and emergency declared on the ground of armed rebellion is known as internal emergency. এইবার here this point, this term rather becomes very important. This term আমি গোল 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 করছি তার একটাই কারণ, আর্মড রেবেলিয়ন কথাটা পরবর্তীতে অ্যাডাপ হয়েছে, যেটা নাকি ইন্টারনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য। আর্মড রেবেলিয়ন কথাটা ছিল না, অর্থাৎ সরকার কোন কোন গ্রাউন্ডে ইন্টারনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, এটা কনস্টিটিউশনের আগে ছিল যে শুধুমাত্র যদি কোনো ইন্টারনাল ডিস্টারবেন্সেস হয় তাহলে ইন্টারনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া যেতে পারে, যে সুযোগটা কাজে লাগিয়ে মিসেস ইন্দিরা গান্ধী 1975-এ ইন্টারনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছিলেন। তার পরবর্তীতে অর্থাৎ ওই ইমার্জেন্সির ওই ভিশিয়াস এক্সপিরিয়েন্সের পরবর্তীতে তখন লোকের টনক নড়ে যে ইন্টারনাল এমার্জেন্সি তো এনিওয়ান ক্যান ইন্টারপ্রেট এনিথিং অ্যাজ ইন্টারনাল এমার্জেন্সি। ধরো আজকে আমি একটা সভা করলাম, সেখানে গভর্নমেন্টের, আমি ডেমোক্রেসিতে গভর্নমেন্টের এগেনস্টে কথা বলার হক আছে আমার। আমি সভা করলাম কোথাও একটা, সেখানে আমি গভর্নমেন্টের কোনো পলিসি, কোনো দুটো কি তিনটে পলিসির আমি নিন্দে করলাম, সেটাকেও কোনো একটা অটোক্রেটিক রুলার, কোনো একটা টোটালিটেরিয়ান রুলার, তার মনে হতে পারে না আমার ওটা ইন্টারনাল প্রবলেম, ওটা ইন্টারনাল ডিস্টারবেন্স দিয়ে নিয়ে উনি ঠিক দ্য ওয়ে মিসেস ইন্দিরা গান্ধী হ্যাড ইউজ বা রাদার মিসইউজড ইট, ইন্টারনাল এমার্জেন্সি জারি করে দিতে পারে। সেই জায়গাটাকে অর্থাৎ ওই দ্যাট পার্টিকুলার টার্ম ইন্টারনাল ডিস্টারবেন্সেস কে সরিয়ে আর্মড রেবেলিয়ন করা হয়েছে থ্রু দ্য 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দিস ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ, যেটা নাকি আগে ছিল যে ইন্টারনাল এমার্জেন্সি অন ইন্টারনাল ডিস্টারবেন্সেস, internal emergency can be declared on the grounds of internal disturbances, সেইটার মিসইউজ এবং একটা ভেগ টার্ম, টোটালি যা কিছুকে ইন্টারনাল ডিস্টারবেন্স বলে ধরে নেওয়া যেতে পারে। তো সেইটা যেহেতু ভেগ টার্ম, তো সেইটাকে টু মেক ইট মোর ক্লিয়ার কাট অ্যান্ড টু মেক ইট মোর স্পেসিফিক, পরবর্তীতে 44th অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন সেইখানে 1978-এ সেইটাকে চেঞ্জ করে আর্মড রেবেলিয়ন, যে অ্যাজ লং অ্যাজ কোনো একটা সম্প্রদায়, কোনো একটা রাজ্য, কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল, তারা দে আর নট গোয়িং ইনটু অ্যান আর্মড রেবেলিয়ন এগেইনস্ট দি গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট ক্যানট ডিক্লেয়ার ইন্টারনাল এমার্জেন্সি। ক্লিয়ার? এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনটাকে সরিয়ে কোনটা হয়েছিল। আমি বারবার বলেছি যে কোনোদিনই নর্মাল, কোনোদিন তোমাদের বলুন এক্সটার্নাল এমার্জেন্সি কাকে বলে, হ্যাঁ আনলেস খুব ফালতু কোয়েশ্চেন হয়, কিন্তু ইন্টারনাল এমার্জেন্সির কোন গ্রাউন্ড কি চেঞ্জ আসতেই পারে, ইন্টারনাল এমার্জেন্সি স্পেসিফিক গ্রাউন্ড আসতেই পারে। আমার মনে হয় না এক্সটার্নাল এমার্জেন্সি দেবে, ওয়ার এমার্জেন্সি দেবে। ন্যাশনাল এমার্জেন্সি টু আ স্পেসিফিক পার্ট অফ দ্য কান্ট্রি, এইটারও প্রভিশন আছে 42nd অ্যামেন্ডমেন্ট, যে মাথা রাখবে ধরো এই মুহূর্তে অরুণাচল প্রদেশে চীন রাস্তা বানাচ্ছে, শহর বানাচ্ছে, গ্রাম বসাচ্ছে, এবার যুদ্ধ লাগলো অরুণাচল প্রদেশের ওই অর্থাৎ ওই নর্থ ইস্টার্ন সাইড গুলো দিয়ে ঝামেলা লাগলো। এবার নর্থ ইস্টার্ন, শুধুমাত্র একটা নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি থাকবে, মানে ন্যাশনাল এমার্জেন্সি যা 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 প্রভিশনস আছে সবকিছু বর্তাবে শুধুমাত্র নর্থ ইস্টের ওপর, নট অন দি আদার পার্টস অফ কান্ট্রি। এই প্রভিশনটাও আছে, মাথা রাখবেন। দিস ইজ ন্যাশনাল এমার্জেন্সি, এটা কিন্তু মানে স্টেট এমার্জেন্সি নয়, প্রেসিডেন্সিয়াল রুল নয়, ন্যাশনাল এমার্জেন্সি ইন এ স্পেসিফিক পার্ট অফ দ্য কান্ট্রি। কারণ স্টেট
প্রেসিডেন্সিয়াল রুলের প্রভিশনস আলাদা, ন্যাশনাল ইমার্জেন্সি প্রভিশনস আলাদা। সো যদি একটা স্পেসিফিক পার্টে ন্যাশনাল ইমার্জেন্সি লাগে, তাহলেও ঠিক যেরকম ওই ন্যাশনাল ইমার্জেন্সিতে যেরকম আর্টিকেল 19 সঙ্গে সঙ্গে সাসপেন্ডেড হয়ে যায়, সে সমস্ত হতে পারে, পেপার বেরোনো বন্ধ হতে পারে, ফেসবুক সাসপেন্ডেড হতে পারে, অ্যাসেম্বলি করার সমস্ত রাইট কেড়ে নেওয়া হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, বাট টু দ্যাট ইট উইল বি লিমিটেড টু আ স্পেসিফিক পার্ট অফ দ্য কান্ট্রি। এই পর্যন্ত কারুর কোথাও কোনো প্রশ্ন? ম্যাডাম যেটা বললেন ওই ইন্টারনাল এমার্জেন্সি বা ডিস্টারবেন্সটা সরিয়ে হুম আর্মড রিবেলিয়ন আনা হলো, হুম ওটা মানে কততম অ্যামেন্ডমেন্ট মাধ্যমে আনা হলো? 44th 44। হ্যাঁ 44th নিয়ে প্রচুর কথা আছে। 44th 1978, এই যে 44th অ্যামেন্ডমেন্ট, এটা নিয়ে আমি বলছি, মানে 44th অ্যামেন্ডমেন্ট নিয়ে ডিটেলস কথা হবে, ওর নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? বিকজ ওই 1975 মানে ইন্দিরা গান্ধীর ওই মিনি কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট, এবং ওই ইন্দিরা গান্ধীর ওই একা হাতে কনস্টিটিউশন মানে ইমার্জেন্সি অত বড় একটা কাজ করে ফেলার পরে সিম্পল সারা দেশে টনক নড়েছিল যে একটা মহিলা যদি একার ডিসিশনে এরকম একটা কাজ করে ফেলতে পারে, তাহলে এবার ওই টোটাল মানে ইমার্জেন্সি প্রভিশনস যা যা ছিল তার সমস্ত অ্যামেন্ডমেন্ট হয়েছে, রেস্ট্রিকশনস হয়েছে, সবকিছু রেস্ট্রিকশন পরবর্তীতে করা হয়েছে থ্রু 44th অ্যামেন্ডমেন্ট অফ 1978. So 44th amendment becomes important because emergency provisions related 44th amendment becomes important. যে ইমার্জেন্সিতে যা যা পরবর্তীতে মানে সাবসিকুয়েন্ট যা যা চেঞ্জেস আনা হয়েছে, যা যা রেস্ট্রিকশনস আনা হয়েছে, যা যা মানে ইমার্জেন্সি লাগানোর ক্ষেত্রে মানে এক্সিকিউটিভস এর উপরে যা যা প্রেসার দেওয়া হয়েছে, সবকিছু থ্রু 44th অ্যামেন্ডমেন্টে। এখন আজকের ডেটে দাঁড়িয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা অত সহজ না, যতটা সহজ নাকি মিসেস ইন্দিরা গান্ধী করে ফেলেছিলেন। আজকের ডেটে দাঁড়িয়ে অতটা সহজ হবে না। হলো, এগুলো নিয়ে সব আমরা কথা বলবো। তুমি এই পর্যন্ত বলো, বাকি যা বললাম এই অবধি ক্লিয়ার কিনা সবাই, মানে নট অনলি চন্দন, হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। সবাই তো? হ্যাঁ ম্যাডাম। চলো এগোলাম। এবার গেল ইন্টারনাল এমার্জেন্সি। দ্য কনস্টিটিউশন হ্যাড আ প্রভিশন অফ ডিক্লেয়ারিং ইমার্জেন্সি অন দি গ্রাউন্ডস অফ এই যেটা এতক্ষণ বকবক করছিলাম, ইন্টারনাল ডিস্টারবেন্সেস। ইন্টারনাল ডিস্টারবেন্স কি যাকে ভেগ একটা টার্ম, যা কিছুকে ইন্টারনাল ডিস্টারবেন্স বলা যেতে পারে, but the term internal disturbances being so vague has been replaced with the term armed rebellion for internal disturbances by 44th amendment act of 1978. এটা আমি অলরেডি বলেছি তোমাদের। And this 44th amendment act becomes very important regarding the tightening or restricting the emergency provisions. Next, amendments in the emergency provisions after 1975. Today, it is no longer possible to declare a national emergency on the ground of internal disturbances, as was done by Mrs. Indira Gandhi in 1975. The president can only declare emergency only after receiving a written declaration from the cabinet, not on the advice of the prime minister alone, যেটা নাকি আগে করা যেত। এটাকে রিটেন এমার্জেন্সি, এবার ক্যাবিনেটের থেকে একটা রিটেন ডিক্লারেশন পেতে হবে। আগে শুধুমাত্র প্রাইম মিনিস্টার কুড অ্যাডভাইজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড কুড মেক আ প্রোক্লেমেশন অফ দি ইমার্জেন্সি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ক্যাবিনেটের একটা রিটেন ডিক্লারেশন লাগবে, তবে গিয়ে মানে শুধুমাত্র প্রাইম মিনিস্টারের হাতে নেই এটা। বিকজ আমরা সবসময় এটা মাথায় রাখতে হবে যে দ্য democracies are made up by strong institutions but not strong individual. ইনস্টিটিউশনের ঊর্ধ্বে কোনো ইন্ডিভিজুয়াল নয়, সংস্থার ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, পার্লামেন্টের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী নয়। যদি ইনস্টিটিউশন ঠিক করে তবে হতে পারে। বিকজ ইনস্টিটিউশন কেন বলে, বিকজ ইনস্টিটিউশনে আমাদেরই রিপ্রেজেন্টেটিভ বসে আছে। যদি এই কথাগুলো আমি হাওয়ায় বলছি, বিকজ তারা কাদের রিপ্রেজেন্ট করে, কি করে, গড নোজ। পারহ্যাপস মানে ফর মি গড ডাজন্ট এক্সিস্ট, সো নোবডি নোজ। তো যাই হোক, কিন্তু থিওরিটিক্যালি আমি যদি বলি, প্র্যাকটিক্যাল ছেড়ে দাও, কন্ট্রোভার্সিয়াল কথায় গিয়ে লাভ নেই। প্র্যাকটিক্যাল আমি যদি বলি, থিওরিটিক্যাল আমি যদি বলি, যেহেতু ইনস্টিটিউশনে আমাদেরই রিপ্রেজেন্টেটিভসরা বসে আছে,
So institution is important. Institution is superior than an individual in a democracy. এবং ডেমোক্রেসি সবসময় এটা চেষ্টা করে যে কোনো ইনস্টিটিউশনের ঊর্ধ্বে যেন কোনো ব্যক্তি না চলে যায়, এবং সামহাও মিসেস ইন্দিরা গান্ধী 1975-এ চলে গেছিলেন, সেই জন্য এই রেস্ট্রিকশনস গুলো আনা হয়েছে। পরবর্তীতে সমস্ত কিছুতে একটা 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 করে রেস্ট্রিকশনস আনা হয়েছে। সো দ্য প্রেসিডেন্ট ক্যান অনলি ডিক্লেয়ার এমার্জেন্সি অনলি আফটার রিসিভিং আ রিটেন ডিক্লারেশন ফ্রম দি ক্যাবিনেট, নট অন দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার অ্যালোন। অ্যান্ড দ্য ওয়ে ইট ওয়াজ ডান ব্যাক, এটা গেল। নেক্সট, প্রভিশন অফ দি জুডিশিয়াল রিভিউ। 23rd, এটা যেটা বললাম যে ইভেন আগে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেলে সেটার জুডিশিয়াল রিভিউ কিছু করার থাকতো না, মানে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে তো হয়েছে। যেমন 2016-তে উত্তরাখণ্ডে, আমার মনে আছে উত্তরাখণ্ডে এরকম একটা হয়েছিল ঘটনা যে উত্তরাখণ্ডের ওপর গভর্নমেন্ট প্রেসিডেন্সিয়াল রুল লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু উত্তরাখণ্ড গভর্নমেন্ট যেটা কিছু হয়, উত্তরাখণ্ড হাইকোর্টে ওটা কেস হয়। উত্তরাখণ্ড হাইকোর্ট তখন সেন্টার আর স্টেট দুজনের ইয়ে শোনে, এন্ড ফাইনালি উত্তরাখণ্ডের যে স্টেট, দে ওয়ান দ্য কেস, এবং উত্তরাখণ্ডে প্রেসিডেন্সিয়াল রুল লাগানো যায়নি। উত্তরাখণ্ডে ফাইনালি স্টেট গভর্নমেন্টকে রিইনস্টল করা হয়, যে দ্য প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট তাদেরকে রিইনস্টল করা হয়, সেখানে কোনো রকম 356 লাগানো যায়নি। এটা হচ্ছে দিস ইজ আ প্রভিশন অফ জুডিশিয়াল রিভিউ, যে দ্য প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি ক্যান বি contested in the court today, but eta possible chilo na before 1975. So the 38th Amendment Act of 1975 made the declaration of national emergency immune from judicial review. Kono court e etake contest kora jeto na. The provision was subsequently deleted by 44th Amendment, এবং যত দেখবে আমি বারবার বলছি, ইমার্জেন্সি রিলেটেড যত অ্যামেন্ডমেন্ট, যত টাইটেনিং, যত রেস্ট্রিকশনস, সমস্ত কিছু 44th করেছে 1978-এ, subsequently deleted by the 44th Amendment Act of 1978. The Minerva Mills case in 1980, the Supreme Court had held that the declaration of national emergency can be challenged in Supreme Court on the ground of any malpractice regarding its declaration. যে পরবর্তীতে 1980-তে মিনার্ভা মিলস কেসগুলো আমি ঠিক করেছি একদিন তোমাদের একদম ঝেড়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ধরে নিয়ে বোঝাবো। সো আজকে এটার মধ্যে কেস ঢুকিও না, জাস্ট ইনফরমেশনটুকু মাথায় রাখো। দ্যাট ইজ মিনার্ভা মিলস কেসে 1980-তে সুপ্রিম কোর্ট এটাকে ফার্দার আরো টাইটেন করে যে ইভেন ন্যাশনাল ইমার্জেন্সি ক্যান বি কন্টেস্টেড ইন দ্য প্রোক্লামেশন অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি ক্যান বি কন্টেস্টেড ইন এ সুপ্রিম কোর্ট, যে যদি কোনো ম্যাল ফাংশন পাওয়া যায়, যদি কোনো ম্যাল প্র্যাকটিস পাওয়া যায় তার ডিক্লারেশনের মধ্যে, সেটা দ্যাট উইল বি সাসপেন্ডেড। গেল। নেক্সট, পার্লামেন্টারি অ্যাপ্রুভাল অ্যান্ড ডিউরেশন। এইবার এটা হচ্ছে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল অ্যান্ড ডিউরেশন মানে যে কিভাবে, ধরো যদি ইমার্জেন্সি লাগাতে হয় কিভাবে, হাউ, কি কি অ্যাপ্রুভাল প্রয়োজন। আগে যেরকম সিম্পল প্রধানমন্ত্রী গেল প্রেসিডেন্টের কাছে যে স্যার এটা করতে হবে, করে দে, বিষয়টা এরকম ছিল, এরকম হয়েওছে, ইন্ডিয়া দেখেছে। এবং এই জায়গায় আমি বলি, এই জায়গায় যে কেন 62-তে এমার্জেন্সি 65-এ নয়, কারণ এই যে ডিউরেশন জিনিসটা দেখো, যে আগে যেটা ছিল যে ইমার্জেন্সি একবার ডিক্লেয়ার হয়ে গেল তো গেল ধম্মের নামে, এবার ওটাকে ঠিক আছে অসুবিধা কি আছে, চলছে চলুক, ভালোই তো আছে, বিষয়টা এরম ছিল। যে 1962-র যে ইমার্জেন্সি লেগেছে, ইন্ডো পাক ওয়ারের সময় একটা ইমার্জেন্সি লেগেছে, ওটাই চলছিল, ওটা কন্টিনিউ করছিল, ওটার প্রয়োজন পড়েনি আর আবার করে লাগানোর, বোঝা গেছে? ওই জন্য এটা ধম্মের নামে ছিল বিষয়টা, যে ইমার্জেন্সি লাগানো, আর ইমার্জেন্সি লাগলে সবসময় জানবে এক্সিকিউটিভসদের ভালো, কোনো সমস্যা নেই, কারণ ফান্ডামেন্টাল রাইটস দেওয়ার কোনো দায় নেই, কোনো রকম কনস্টিটিউশনাল রেমেডির কোনো দায় নেই, কেউ কোথাও কেস করবে না, কেউ কোথাও সভা করবে না, কোনো প্রেস কারুর এগেনস্টে কোনো কথা বলবে না, তো মজার ব্যাপার, থাক, খারাপ কি, চলছে তো, ভালোই দিন যাচ্ছে, তো সেক্ষেত্রে তোলা হতো না। তো ওই জন্য হয়েছিল 62-তে লেগে ওটা 65 অব্দি এক্সটেন্ড করে দিয়েছিল, যে কারণে 65-এ আর আলাদা করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা লাগেনি, ইমার্জেন্সির মধ্যেই স্টেট ছিল।